শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন অধ্যায়ের আরেকটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে এই অধ্যায়ের আমরা একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সম আয়ন প্রভাব। তো সবার প্রথমেই আমরা সম আয়ন প্রভাবের ক্ষেত্রে আমাদের কোন কোন শর্তগুলো মেনে চলতে হবে সেগুলো আমরা দেখে ফেলি। সম আয়ন প্রভাবের ক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হচ্ছে যে দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা লবণ থাকবে, একটি দুর্বল হবে ও অপরটি সবল হবে। সাধারণত যেই লবণের দ্রাব্যতা গুণফল বা কেএসপি দেওয়া থাকবে তাকে আমরা দুর্বল বিবেচনা করব, এবং যার কেএসপি দেওয়া থাকবে না তাকে আমরা সবল বিবেচনা করব। এবং এই দুর্বল লবণ এবং সবল লবণ, বা এভাবে বলা যায় যে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এবং সবল তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে একটি আয়ন, সেটি ক্যাটায়ন হতে পারে অথবা অ্যানায়ন হতে পারে, একই থাকবে। অর্থাৎ দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে ক্যাটায়ন সেম থাকতে পারে এবং অ্যানায়ন সেম থাকতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে সবল লবণের উপস্থিতিতে দুর্বল লবণের দ্রাব্যতা কমে যাবে, কিন্তু দুর্বল লবণের দ্রাব্যতা গুণফল বা কেএসপি পরিবর্তিত হবে না। কারণ আমরা জানি দ্রাব্যতা গুণফল হচ্ছে এক ধরনের সাম্য ধ্রুবক, এবং সাম্য ধ্রুবক শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তন হলেই পরিবর্তিত হয়। যেহেতু আমাদের সকল ক্ষেত্রে আমরা তাপমাত্রা স্থির রাখবো, সেজন্য দ্রাব্যতা গুণফলের মান পরিবর্তন হবে না। এবং দুর্বল লবণের ক্ষেত্রে লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী তার সাম্যাবস্থা প্রভাবিত হবে, এবং দ্রবণে থাকা সকল সমায়ন একত্রে হিসাব করতে হবে। সাধারণত দুর্বল লবণের ক্ষেত্রে উভমুখী এবং সবল লবণের ক্ষেত্রে একমুখী তীরচিহ্ন ব্যবহার করতে হবে। চলো আমরা নেক্সট কিছু উদাহরণ দেখব। আমরা এক্ষেত্রে অনেকগুলো উদাহরণ নিয়েছি যেখানে আসলে সম আয়ন প্রভাব বিদ্যমান। যেমন আমরা যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম নাইট্রেটের বিয়োজন দেখি, সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এবং ম্যাগনেসিয়াম নাইট্রেট হচ্ছে একটি সবল তড়িৎ বিশ্লেষ্য। এই জন্য ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজনের ক্ষেত্রে উভমুখী তীরচিহ্ন ব্যবহার করা হয়েছে, এবং ম্যাগনেসিয়াম নাইট্রেটের বিয়োজনের ক্ষেত্রে একমুখী তীরচিহ্ন ব্যবহার করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি যৌগের ক্ষেত্রেই ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে একটি কমন আয়ন, যেটি দুটি যৌগের মধ্যে উপস্থিত। এরপর আমরা যদি হাইড্রোজেন সালফাইড এবং HCl এর বিয়োজন দেখি, সেক্ষেত্রে H2S হচ্ছে আমাদের দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এবং HCl হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, এবং এই দুটি যৌগের মধ্যে H+ হচ্ছে কমন আয়ন। এরপর বেরিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইডের মধ্যে বেরিয়াম 2+ হচ্ছে কমন আয়ন। এরপর স্ট্রনশিয়াম ফ্লোরাইড এবং সোডিয়াম ফ্লোরাইডের মধ্যে F- হচ্ছে কমন আয়ন। এরপর অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট, এই দুটি যৌগের মধ্যে CH3C+- অর্থাৎ অ্যাসিডেট আয়ন হচ্ছে কমন আয়ন। এরপর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে NH4+ বা অ্যামোনিয়াম আয়ন হচ্ছে কমন আয়ন। সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে Cl- হচ্ছে কমন আয়ন। এবং সবশেষ ফেরিক হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে OH- হচ্ছে কমন আয়ন। এখন যদি আমরা কমন আয়ন প্রভাবটাকে প্রপারলি বুঝতে চাই, তাহলে আমরা একটি উদাহরণ নিয়ে কাজ করতে পারি। মনে করি কোনো একটি দ্রবণে সিলভার ক্লোরাইড উপস্থিত। তাহলে সিলভার ক্লোরাইড পানিতে কিভাবে আয়নিত হবে? Ag+ এবং Cl-। এই ক্ষেত্রে কিন্তু
আমরা যতগুলো সিলভার ক্লোরাইডের অণু নিব ততগুলো সিলভার ক্লোরাইড আসলে আয়নিত হবে না, অর্থাৎ খুবই অল্প পরিমাণ সিলভার ক্লোরাইডের অণু আয়নিত হয়ে Ag পজিটিভ এবং Cl নেগেটিভ আয়ন উৎপন্ন করবে। বেশিরভাগ সিলভার ক্লোরাইডের অণুই অবিয়োজিত অবস্থায় থেকে যাবে। তো এখন এই অবিয়োজিত সিলভার ক্লোরাইড এবং বিয়োজিত সিলভার ক্লোরাইডের মধ্যে কিন্তু একটি গতিশীল সাম্যাবস্থা বজায় থাকে এবং এই ক্ষেত্রে সিলভার ক্লোরাইডের একটি সম্পৃক্ত জলীয় দ্রবণ তৈরি হয়। এখন আমরা যদি এই সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে একটি সবল তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম ক্লোরাইড যুক্ত করি, তাহলে সোডিয়াম ক্লোরাইড কিন্তু পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাবে। আয়নিত হয়ে সোডিয়াম প্লাস এবং Cl মাইনাস আয়ন প্রদান করবে। এতে করে যেটা হবে যে দ্রবণে হঠাৎ করে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা অনেক বেড়ে যাবে, যেহেতু সোডিয়াম ক্লোরাইড থেকে প্রচুর পরিমাণ Cl মাইনাস আয়ন পাওয়া যাবে। এতে করে সিলভার ক্লোরাইডের বিয়োজিত এবং অবিয়োজিত অবস্থার মধ্যে সাম্যাবস্থা বিরাজমান ছিল, সেই সাম্যাবস্থা কিন্তু এখন বিঘ্নিত হবে। কারণ যখন দ্রবণে হঠাৎ করে Cl মাইনাস আয়নের ঘনমাত্রা অনেক বেড়ে যাবে, তখন এই Cl মাইনাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধির প্রভাবকে প্রশমনের জন্য, বা এভাবে বলা যায় যে সিলভার ক্লোরাইডের যে দ্রাব্যতা গুণফল তার মানকে স্থির রাখার জন্য, তখন Ag প্লাস এবং Cl মাইনাস আয়ন একত্রিত হয়ে কঠিন সিলভার ক্লোরাইডের অণু তৈরি করবে। অর্থাৎ সিলভার ক্লোরাইডের যে সাম্যাবস্থা ছিল, সেই সাম্যাবস্থাটা বাম দিকে সরে যাবে এবং এতে করে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পাবে। অর্থাৎ আমরা বলতে পারছি যে যদি একটি দুর্বল তড়িৎ বিশ্লেষের দ্রবণে যদি একটি সবল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যুক্ত করা হয় এবং ওই দুটি যৌগের মধ্যে যদি ক্যাটায়ন বা অ্যানায়নের মধ্যে যে কোনো একটি আয়ন কমন থাকে, তাহলে লা শাতেলিয়ার নীতি অনুযায়ী ওই দুর্বল তড়িৎ বিশ্লেষের বিয়োজন ধ্রুবক বা দ্রাব্যতা পরিমাণকে স্থির রাখার জন্য সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হয়, ফলে ওই দুর্বল তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা বা দ্রাব্যতা হ্রাস পায়। এটি হচ্ছে আমাদের সম আয়ন প্রভাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই কনসেপ্টটাকে আরো ভালো মতো ক্লিয়ার করার জন্য একটি গাণিতিক সমস্যা সমাধান করব। আমাদের একটি প্রশ্নে বলা হচ্ছে যে 25°C তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল 1.8 × 10⁻⁻10, বিশুদ্ধ পানিতে এবং 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত হবে? তো এই ক্ষেত্রে আমাদেরকে দুটি আলাদা সিনারিও বিবেচনা করতে হবে। একটি সিনারিওতে সিলভার ক্লোরাইড শুধুমাত্র পানিতে উপস্থিত, আর অপর সিনারিওতে সিলভার ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের সাথে উপস্থিত। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বিশুদ্ধ পানিতে চিন্তা করি, তো বিশুদ্ধ পানিতে আমরা ধরে নিচ্ছি সিলভার ক্লোরাইড এই লবণটার দ্রাব্যতা হচ্ছে S। তাহলে সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে সিলভার প্লাস আয়নের মোলার ঘনমাত্রা হবে S এবং ক্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রা হবে S। তাহলে আমাদের KSP আমরা লিখতে পারি Ag প্লাস আয়নের মোলার ঘনমাত্রা ইন্টু Cl মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা। তাহলে আমাদের KSP আসবে S মাল্টিপ্লাইড বাই S, ইট মিনস S স্কয়ার। তো KSP এর ভ্যালু দেখো আমাদের দেওয়া আছে, সেটি হচ্ছে 1.8 × 10⁻⁻10। তো এই ক্ষেত্রে
আমাদের দ্রাব্যতা চলে আসবে 1.34 ইন্টু 10⁻⁵ মোল পার লিটার। তাহলে এটি হচ্ছে আমাদের বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা। এখন যদি আমরা এটা চিন্তা করি যে সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড যুক্ত করা হয়েছে, তাহলে কিন্তু আমাদের দ্রবণে দুটি যৌগই উপস্থিত থাকবে। সিলভার ক্লোরাইড এটি আয়নিত হয়ে Ag+Cl- উৎপন্ন করবে এবং সোডিয়াম ক্লোরাইড এটি সম্পূর্ণরূপে আয়নিত হয়ে Na পজিটিভ এবং Cl- আয়ন উৎপন্ন করবে। তো আমরা ধরে নিচ্ছি যে সোডিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে সিলভার ক্লোরাইডের পরিবর্তিত দ্রাব্যতা হচ্ছে S1। তাহলে সিলভার প্লাস আয়নের মোলার ঘনমাত্রা হবে S1 এবং Cl- আয়নের মোলার ঘনমাত্রা হবে S1 এবং সোডিয়াম ক্লোরাইডের মোলার ঘনমাত্রা হচ্ছে 0.01 মোলার। তাহলে সোডিয়াম ক্লোরাইড থেকে প্রাপ্ত Cl- আয়নের মোলার ঘনমাত্রা হবে 0.01 মোলার। তাহলে আমরা KSP লিখতে পারি সিলভার প্লাস আয়নের মোলার ঘনমাত্রা ইন্টু Cl- আয়নের মোলার ঘনমাত্রা। তো আমরা জানি যে সমআয়ন প্রভাবের ক্ষেত্রে কিন্তু আমাদের দ্রাব্যতা গুণফলের মানে কোনো পরিবর্তন আসে না। তাহলে Ag+ আয়নের মোলার ঘনমাত্রা আমরা লিখতে পারবো S1 এবং Cl- আয়ন যেহেতু হচ্ছে কমন আয়ন, এই জন্য দ্রবণে থাকা সমস্ত কমন আয়ন আমাকে একত্রে হিসাব করতে হবে। তাহলে সিলভার ক্লোরাইড থেকে প্রাপ্ত Cl- আয়নের ঘনমাত্রা হচ্ছে S1 প্লাস সোডিয়াম ক্লোরাইড থেকে প্রাপ্ত Cl- এর ঘনমাত্রা হচ্ছে 0.01। KSP হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁻10। তাহলে আমরা এখানে লিখতে পারি S1 স্কোয়ার প্লাস 0.01s সমান 1.8 ইন্টু 10⁻⁻10। তো সাধারণত এই দুর্বল লবণগুলোর দ্রাব্যতা অনেক কম হয়ে থাকে। এখন যদি এই দ্রাব্যতার মানকে আমরা যদি স্কোয়ার করি বা কিউব করি, সেক্ষেত্রে কিন্তু দ্রাব্যতার মানগুলো আরো ছোট হয়ে যায়। এই জন্য সমআয়ন প্রভাবের কোনো গাণিতিক সমস্যা সমাধানের সময় যদি দ্রাব্যতার উপরে স্কোয়ার থাকে বা কিউব থাকে বা পাওয়ার 4 থাকে, তো সেক্ষেত্রে ওই টার্মগুলোকে আমরা উপেক্ষা করতে পারি। এই জন্য আমরা S1 স্কোয়ারকে যদি উপেক্ষা করি, তাহলে আমরা লিখতে পারবো 0.01s সমান 1.8 ইন্টু 10⁻⁻10। তাহলে আমাদের দ্রাব্যতার মান চলে আসবে, সরি এখানে আমাদের S1 হবে S1 সমান 1.8 ইন্টু 10⁻⁻8 মোলার। অর্থাৎ বিশুদ্ধ পানিতে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা ছিল 1.34 ইন্টু 10⁻⁵ মোল পার লিটার, কিন্তু যেই আমি সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড যুক্ত করলাম, সেক্ষেত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কমে গিয়ে নতুন দ্রাব্যতা দাঁড়ালো 1.8 ইন্টু 10⁻⁸ মোলার। অর্থাৎ যেহেতু 10⁻⁸ এটি হচ্ছে 10⁻⁵ থেকে ছোট, এই জন্য আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আসলে এই সমআয়ন প্রভাবের কারণে দুর্বল তড়িৎ বিশ্লেষণের দ্রাব্যতা হ্রাস পায়। এই হচ্ছে আমাদের সমআয়ন প্রভাবের থিওরি এবং তার করেসপন্ডিং গাণিতিক সমস্যা। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।